তোমরা যেটা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো 2022 সালে ফাইনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো। আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে বাংলার সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি আজকের ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। উচ্চ মাধ্যমিক 2022 ফাইনাল পরীক্ষাকে সামনে রেখে বাংলার সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করার আগে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সংক্ষিপ্ত বাংলার সিলেবাস দেখোনি বা বুঝতে পারোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সেই ভিডিওটি একবার দেখে নাও। চলে আসি আজকের সাজেশনে। দেখো, তোমাদের গল্প আছে তিনটি, কে বাঁচায় কে বাঁচে, ভাত এবং ভারতবর্ষ। কে বাঁচায় কে বাঁচে এই গল্পটিকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই গল্প থেকে তোমাদের কোনো প্রকার কোনো প্রশ্ন আসবে না। পড়ে রইল দুটি গল্প, ভাত এবং ভারতবর্ষ। এই দুটি গল্প থেকেই কিন্তু প্রশ্ন আসবে, অল্টারনেট থাকবে, অর্থাৎ ভাত গল্প থেকেও প্রশ্ন থাকবে, ভারতবর্ষ থেকেও প্রশ্ন থাকবে। যে কোনো একটি গল্প থেকে তোমাকে কিন্তু প্রশ্ন করতে হবে। চলে আসি গল্প থেকে একটি 5 নম্বর মানের প্রশ্ন আসবে। দুটো গল্প আমি বললাম, সেই দুটো গল্প থেকেই প্রশ্ন বলবো। ভাত গল্প থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা রয়েছে দেখো, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। ঝড় জল মাতলার গর্ভে কি গিয়েছিল এবং তাতে উৎসব পাগল হয়ে উঠছিল কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। এই প্রশ্নটা কি ঘুরিয়ে দিতে পারে, এই অল্টারনেটগুলো কিন্তু আমি তুলে ধরেছি সাজেশনের মধ্যে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তোমরা যেন বিভ্রান্ত না হও। তোমরা যখন উত্তরগুলো প্রস্তুত করবে প্রশ্নটাকে ঠিক এভাবেই লিখবে, বিকল্পগুলোকেও লিখে রাখবে, যাতে তোমাদের খাটতে না হয়। দেখো, অথবা দিয়েছি, প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দেবে, মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কার কথা বলা হয়েছে? সে মানুষ নয় কেন? প্রসঙ্গ উল্লেখ করে আলোচনা করো। প্রশ্নটাকে আরও একরকমভাবে ঘুরিয়ে দিতে পারে, এই একই প্রশ্ন অর্থাৎ উত্তরটা একই হবে। তারপর অনেক দিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে থাকে। কোন ঘটনার পর থেকে উৎসব পাগল হয়ে থাকে? পাগল হয়ে থাকা উৎসবের মনোজগতের বর্ণনা দাও। অর্থাৎ এই 3 রকমভাবে প্রশ্নটা কিন্তু আসতে পারে। প্রথম প্রশ্ন ভাত গল্প থেকে। চলে আসি দ্বিতীয় প্রশ্ন ভাত গল্প থেকে। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল। কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে? উৎসব মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও। উৎসবের মানুষ হওয়ার ব্যাপারটি বুঝিয়ে দাও। এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে। অথবা দিয়ে আমি এখানে লিখে রেখেছি অল্টারনেটটা দেখো, এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথায় উৎসব বুকে বল পায়? বুকে বল পাওয়া বলতে কি বোঝানো হয়েছে? চলে আসি এই প্রশ্নটাকে আরেক রকমভাবে ঘুরিয়ে দিতে পারে, মাথায় জল পড়লে পেট মানতে চায় নে মোটে। বক্তাকে, বক্তার এমন ভাবনার কারণ কি? এরপর চলে আসি 3 নম্বর প্রশ্ন ভাত গল্প থেকে। এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে। কোন কাজের কথা বলা হয়েছে? কিভাবে তাতে বিঘ্নি পড়েছিল আলোচনা করো। এরপর চলে আসি 4 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। এর সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমাকে, গল্পে তার চরিত্রের কি পরিচয় পাওয়া যায় আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। চলে আসি 5 নম্বর প্রশ্ন এই ভাত গল্প থেকে। তারপর মনে পড়ে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটাকে ভালো মতো প্রস্তুত করতে হবে। তারপর মনে পড়ে যায় রাতে ঝড় হয়। কার মনে পড়ে যায়? সেই রাত্রির বর্ণনা দাও, বা সেই রাত্রে ঘটে যাওয়া দুর্যোগের বর্ণনা দাও। প্রশ্নটা এরকম হতে পারে। প্রশ্নটাকে চেঞ্জ করে দিতে পারে এইভাবে, সেই সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। কার কথা বলা হয়েছে? কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? সেই দিন সন্ধ্যায় কি কি ঘটেছিল আলোচনা করো। একই উত্তর হবে। চলে আসি প্রশ্নটাকে আরেক রকমভাবে ঘুরিয়ে দিতে পারে, একদিন তুমুল ঝড় বৃষ্টি। গল্প অনুযায়ী ঝড় বৃষ্টির দিনের পরিচয় দাও বা দিনের বর্ণনা দাও। এই প্রশ্নটাকে আরও একরকমভাবে ঘুরিয়ে দিতে পারে, দেখো, এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। কোন দুর্যোগের কথা বলা হয়েছে? দুর্যোগের বর্ণনা দাও। অর্থাৎ একই প্রশ্ন এত রকমভাবে কিন্তু চেঞ্জ করে, লাইন চেঞ্জ করে দেওয়া যায়, উত্তরটা একই রকম হবে। চলে আসি শেষ প্রশ্ন ভাত গল্প থেকে। ভাত গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 6টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে রাখবে ভাত গল্প থেকে। চলে আসি এরপর ভারতবর্ষ গল্প থেকে।
প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য, দৃশ্যটি কি, তা অদ্ভুত কেন এবং তার পর কি ঘটেছিল আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। চলে আসি 2 নম্বর প্রশ্ন ভারতবর্ষ গল্প থেকে, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছে, গল্প অনুসরণ করে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। চলে আসি ভারতবর্ষ গল্প থেকে 3 নম্বর প্রশ্ন, দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে উত্তেজনাপূর্ণ ঘটনার বর্ণনা দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি 4 নম্বর প্রশ্ন এই ভারতবর্ষ গল্প থেকে, দেখো হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি, তা অদ্ভুত কেন, এই দৃশ্যকে কেন্দ্র করে গ্রামের 2 সম্প্রদায়ের মধ্যে যে প্রতিক্রিয়া তা আলোচনা করো। এই প্রশ্নটাকেই চেঞ্জ করে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা। সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। চলে আসি 5 নম্বর প্রশ্ন এই ভারতবর্ষ গল্প থেকে, তাই ধারের অঙ্ক বেড়ে চলে, কাদের কিভাবে ধারের অঙ্ক বেড়ে চলে এবং কেন বেড়ে চলে আলোচনা করো। চলে আসি শেষ প্রশ্ন এই ভারতবর্ষ গল্প থেকে 6 নম্বর প্রশ্ন, সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। এরপর আমরা চলে আসবো কবিতা। তোমাদের কবিতা আছে মোট 5টি। রূপনারায়ণী কুলে, শিকার মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে। এবছর তোমাদের এই শিকার কবিতা এটাকে বাদ দেওয়া হয়েছে, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। চলে আসি প্রথম যে কবিতা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রূপনারায়ণের কুলে। কবিতাটি খুব গুরুত্বপূর্ণ। যে প্রশ্নটা প্রথম এখান থেকে গুরুত্বপূর্ণ দেখবে, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, কবি কিভাবে এই রকম ভাবনায় উপনীত হলেন তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি রূপনারায়ণের কুলে থেকে এই প্রশ্নটারই অল্টারনেট, অর্থাৎ 1 নম্বরে যে প্রশ্নটা জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, এরই অল্টারনেট ঘুরিয়ে দিতে পারে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। রূপনারায়ণের কুল বলতে কবি কি বুঝিয়েছেন, জেগে ওঠার তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটাকে একটু চেঞ্জ করতে পারি যে জেগে ওঠার পর কবি কি জানতে পারলেন আলোচনা করো। এই প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যারা এখনও পর্যন্ত দেখোনি, রেডি করনি, তারা ক্লাস 12-এর প্লেলিস্ট থেকে দেখে নাও। চলে আসছি পরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন রূপনারায়ণের কুলে কবিতা থেকে, আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন কেন, তার তাৎপর্য আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি 3 নম্বর প্রশ্ন এই রূপনারায়ণের কুলে কবিতা থেকে, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সত্য বলতে কবি কি বুঝিয়েছেন, তা কঠিন কেন, কবি কেন কঠিন সত্যকে ভালোবেসেছেন, তাৎপর্য আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যারা প্রস্তুত করতে চাও, রেডি করতে চাও, ক্লাস 12-এর প্লেলিস্ট থেকে দেখে নাও, ওখানে সব কিছু দেওয়া আছে। চলে আসছি 4 নম্বর প্রশ্ন এই রূপনারায়ণের কুলে কবিতা থেকে, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, আঘাত এবং বেদনার মধ্য দিয়ে কবি কিভাবে নিজেকে চিনতে পারলেন তার তাৎপর্য আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি 5 নম্বর প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, রক্তের অক্ষর বলতে কবি কি বুঝিয়েছেন, সেখানে কবি নিজের রূপ কিভাবে দেখতে পেলেন তার তাৎপর্য আলোচনা করো। চলে আসি শেষ প্রশ্ন এই রূপনারায়ণের কুলে কবিতা থেকে 6 নম্বর প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, কবি কার কথা বলেছেন এবং সে কিভাবে বঞ্চনা করে না আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন দেখে রাখবে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে কেন ক্রন্দনরতা বলেছেন, কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি 2 নম্বর প্রশ্ন এই ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে, আমি তা পারি না, কবি কি পারেন না এবং যা পারি কেবল, কবি কি পারেন আলোচনা করো। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, দেখে রাখবে। 3 নম্বর দেখে রাখবে ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে প্রশ্ন, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন ঘটনার প্রেক্ষিতে কবি কথা বলেছেন, মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। এই অংশটাকেই ঘুরিয়ে দিতে পারে, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, নিহত ভাই বলতে কবি কাকে বুঝিয়েছেন, উর্দিতাংশে কবির কোন মনোভাব প্রকাশিত হয়েছে আলোচনা করো। চলে আসি 4 নম্বর প্রশ্ন এই কবিতা থেকে, দেখো কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে, কোন প্রসঙ্গে কবি এই মন্তব্য করেছেন, উক্ত মন্তব্যে কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। চলে আসি 5 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এই কবিতা থেকে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে, মন্তব্যটির তাৎপর্য আলোচনা করো। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য আলোচনা করো।
এরপর চলে আসি আমরা আমি দেখি এই কবিতা থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি দেখি কবিতাটি প্রথম প্রশ্ন দেখে রাখবে, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। কোন সবুজের কথা কবি বলেছেন, তার দরকার কেন আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি আমি দেখি কবিতা থেকে 2 নম্বর প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন, তার কিভাবে সবুজ খায় আলোচনা করো। এই প্রশ্নটিকে ঘুরিয়ে দিতে পারে, সবুজের অনটন ঘটে। কোথায় কিভাবে সবুজের অনটন ঘটে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাকে আরও একরকমভাবে ঘুরিয়ে দিতে পারে, অর্থাৎ এই একই প্রশ্ন 2-এর প্রশ্নটাকে দেখো আরও একরকমভাবে ঘুরিয়ে দিতে পারে। বহুদিন শহরেই আছি, বক্তাকে শহরে থাকার অভিজ্ঞতা তিনি কিভাবে ব্যক্ত করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকে শহরের কোন পরিবর্তন তিনি চেয়েছেন আলোচনা করো। চলে আসি 3 নম্বর প্রশ্ন আমি দেখি কবিতা থেকে, দেহ চায় সবুজ বাগান, কিংবা লাইনটা চেঞ্জ করে এরকম দিতে পারে, বহুদিন জঙ্গলে কাটেনি দিন, কিংবা আরেক রকমভাবে লাইনটা চেঞ্জ করতে পারে, চোখ তো সবুজ চায়। উক্ত প্রসঙ্গগুলি ধরে কবির অরণ্য প্রীতির পরিচয় দাও। অর্থাৎ এই কবিতার মধ্যে কবি যে অরণ্য প্রীতির পরিচয় তুলে ধরেছেন সেটা তোমাকে নিজের ভাষায় একটু লিখতে হবে। 4 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই আমি দেখি কবিতা থেকে, গাছগুলো তুলে আনো বাগানে বসাও। আমি দেখি, কবির গাছ দেখার তাৎপর্য আলোচনা করো। কবির এমন নির্দেশ করেছেন কেন, এই নির্দেশের মধ্য দিয়ে কোন বার্তা ফুটে উঠেছে তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে রাখবে। এখানে বলে রাখি মহুয়ার দেশ এই কবিতা থেকে আমি কোনো প্রশ্ন সেরকম দিইনি, কারণ এই কবিতাটি অনেকবার প্রশ্ন পড়েছে, তাই গুরুত্বপূর্ণ সেরকম আমার মনে হয়নি। চলে আসি নাটক। তোমাদের 2টো নাটক রয়েছে, বিভাব এবং নানা রঙের দিন। 2টো নাটক থেকেই প্রশ্ন আসবে, যে কোনো একটি নাটক থেকে তোমাদের কিন্তু প্রশ্ন করতে হবে। 5 নম্বরের বড় প্রশ্ন। প্রথমেই গুরুত্বপূর্ণ যেটা নানা রঙের দিন, এই নাটকটাই আমি সবাইকে প্রেফার করি, যে এই নাটকটা খুব সুন্দর। এখানে একটা গল্প রয়েছে নাটকটার মধ্যে, উত্তর লেখা সহজ হয়। প্রথম দেখে রাখবে নানা রঙের দিন নাটক থেকে প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বন করে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 2 নম্বর, নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর দেখে রাখবে নানা রঙের দিন নাটক থেকে, মৃত্যু ভয়ের উপর সে হাসতে হাসতে ডাকাতি করতে পারে। কার কথা বলা হয়েছে, বক্তার এমন উপলব্ধির কারণ কি। প্রশ্নটাকে চেঞ্জ করে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, বক্তার এমন বলার কারণ আলোচনা করো। এই একই প্রশ্নকে আরও একরকমভাবে চেঞ্জ করতে পারে, আমার প্রতিভা এখনও মরেনি, শরীরে যদি রক্ত থাকে তাহলে সে রক্তে আছে প্রতিভা, বক্তাকে তার এমন মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন চলে আসি নানা রঙের দিন নাটক থেকে, জীবনে ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে, এখন শুধু মাঝ রাত্রির অপেক্ষা, বক্তাকে সে জীবনের মাঝ রাত্রির বলতে কি বুঝিয়েছে। আমাদের এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, দেখো আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, উক্তিটির মধ্য দিয়ে বক্তার জীবনের কোন যন্ত্রণা উঠে এসেছে আলোচনা করো। এই একই প্রশ্ন এই দুভাবে আসতে পারে কিন্তু, অর্থাৎ লাইনগুলো চেঞ্জ করে দিলে কিন্তু প্রশ্নটা চেঞ্জ হয়ে যাবে। এরকম অনেক ক্ষেত্রে একই লাইন কিন্তু একই প্রশ্নের হতে পারে, অল্টারনেট হতে পারে, এইগুলোই কিন্তু আমি করে দিয়েছি, যে একই লাইন চেঞ্জ করে প্রশ্নটা কিন্তু একই রকম হতে পারে, সেগুলো দেখিয়ে দিয়েছি। দেখো এরপর 5 নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটক থেকে, সেই রাত্রি জীবনে প্রথম মোক্ষম বুঝলুম। কোন রাত্রের কথা বলা হয়েছে, বক্তা জীবনের মোক্ষম কি বুঝেছিলেন সেই রাতে। দেখো এই লাইনটা, প্রশ্নটার উত্তর কিন্তু একই থাকবে, লাইনটা জাস্ট চেঞ্জ করে প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। কীরকম, এই পবিত্র নামাবলীটা হঠাৎ ফাঁস হয়ে গেল আমার সামনে, বক্তাকে পবিত্র নামাবলী কি তা কিভাবে ফাঁস হয়ে গিয়েছিল। উত্তরের প্যাটার্নটি কিন্তু একই থাকবে, প্রশ্নটা বদলে যেতে পারে লাইনটা চেঞ্জ হয়ে গেলেই। চলে আসি 6 নম্বর প্রশ্ন, একটা মেয়ে জানো কালীনাথ, একটা মেয়ে, মেয়েটি কে, বক্তার জীবনে সেই মেয়েটির ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি 7 নম্বর, তুমি তাদের কেউ না, তুমি থিয়েটারওয়ালা, একটা নকল ও নবিশ, একটা অস্পৃশ্য ভাঁড়, বক্তার এমন ভাবনার মধ্য দিয়ে কোন যন্ত্রণা উঠে এসেছে তা আলোচনা করো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, দেখো এইভাবে, এই তো জীবনের সত্য কালীনাথ, বক্তাকে জীবনের সত্য বলতে বক্তা কি বুঝিয়েছেন। দেখো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাকে আরও একরকম ঘুরিয়ে দিতে পারে, অর্থাৎ তোমাদের জন্য কিন্তু এই পরিশ্রমটা আমি করে দিয়েছি, যে একই প্রশ্ন কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে, এটা তোমরা এইভাবেই কিন্তু রেডি করবে।
দেখো এই প্রশ্নটা চেঞ্জ হবে, এইভাবে আসতে পারে। এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। বক্তাকে নাট্যাভিনয় সম্পর্কে বক্তার এমন মন্তব্যের কারণ আলোচনা করো, একই উত্তর হবে। এই প্রশ্নটাকে আরও একরকম ঘুরিয়ে দিতে পারে, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। বক্তাকে এই উক্তির তাৎপর্য আলোচনা করো। এই হয়ে গেল এই নানা রঙের দিন নাটক থেকে গুরুত্বপূর্ণ 7টি প্রশ্ন। এখানে এই অল্টারনেটগুলো খুব ভালো করে তোমরা দেখে রাখবে, কারণ লাইন চেঞ্জ হয়ে গেলেই কিন্তু প্রশ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা উত্তর চেঞ্জ হবে এরকমটা নয়। কিন্তু হয়তো উত্তরটা তোমার জানা ছিল, কিন্তু তুমি লাইনটা দেখে ঘাবড়ে যাচ্ছ, এরকম যেন না হয়। আমি এখানে তোমাদের জন্য একটু খেটে দিয়েছি। এরপর বিভাব নাটক। যারা বিভাব নাটক থেকে প্রশ্ন রেডি করবে, যে কোনো একটা নাটক থেকে প্রশ্ন রেডি করলেই কিন্তু হয়ে যাবে। বিভাব নাটক থেকে যারা রেডি করবে দেখে রাখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে। সমগ্র নাটকের প্রেক্ষিতে উক্তিটির তাৎপর্য আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ছিল অভাব নাটক। অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন দেখে রাখবে বিভাব নাটক থেকে, না কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই। বক্তাকে তিনি কোথাও জীবনের হাসির খোরাক নেই বলে মনে করছেন কেন, অর্থাৎ কেন তিনি কোথাও জীবনে হাসির খোরাক পাচ্ছেন না, এটা তোমাদের বলতে হবে। 4 নম্বর এই বিভাব নাটক থেকে, এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না। জীবনকে উপলব্ধি করার জন্য বক্তা কি করেছিলেন, এরপর শেষ পর্যন্ত তার কি অভিজ্ঞতা হয়েছিল আলোচনা করো। চলে আসছি 5 নম্বর প্রশ্ন বিভাব নাটক থেকে। এই দেখো আবার মিছিল আসছে, কিসের মিছিল, সেই মিছিলকে ঘিরে কি ঘটেছিল আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসছি 6 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন এই বিভাব নাটক থেকে। আমাদের একটা লাভ সিন করা উচিত। বক্তাকে উক্তিটির প্রেক্ষিতে যে দৃশ্য তৈরি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। অর্থাৎ লাভ সিন করতে গিয়ে কেমন দৃশ্য তৈরি হয়েছিল সেটা তোমাদের বলতে হবে। এরপর আমরা চলে আসবো ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতা। তোমাদের যে রয়েছে ভারতীয় গল্প অলৌকিক, আন্তর্জাতিক কবিতা, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এখান থেকে আমি কিন্তু প্রশ্ন আলোচনা করিনি, কারণ এই দুটো থেকেই, অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং অলৌকিক, দুটো থেকেই প্রশ্ন আসবে। যে কোনো একটা থেকে প্রশ্ন তোমাদের করতে হবে। আমি প্রেফার করব অলৌকিক গল্প থেকে তোমরা প্রশ্ন করবে, কারণ এই গল্পটা সহজ। এখান থেকে মাত্র 2-3টে প্রশ্ন করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি অলৌকিক গল্প থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কিন্তু অল্টারনেট প্রশ্নের ঝড় উঠবে। তোমরা একটু ভালো করে নজর রাখো। একই লাইন কিভাবে চেঞ্জ হবে দেখো, অর্থাৎ প্রশ্নটা একই, লাইন কিভাবে চেঞ্জ হয়ে হয়ে প্রশ্নটা তৈরি হবে দেখো। প্রথম প্রশ্ন, গল্পটা বার কয়েক গুরুদ্বারাতে শুনেছি, কোন গল্পের কথা বলা হয়েছে, গল্পটি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, গুরু গভীর সমস্যায় পড়লেন, কেন গুরু সমস্যায় পড়েছিলেন, সেই সমস্যার সমাধানের জন্য গুরু কি করেছিলেন আলোচনা করো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে দেখো, শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল, ছোট বোন কি শুনেছিল এবং সে বাধা দিল কেন। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে দেখো, মায়ের সঙ্গে তর্ক শুরু করি, কেন মায়ের সাথে তর্ক শুরু হয়, কোন বিষয় নিয়ে আলোচনা করো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে দেখো, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, বক্তাকে গল্পটি কি। প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে, কোথায় লেগে রয়েছে, সেই প্রসঙ্গে বর্ণিত ঘটনার বর্ণনা দাও। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে দেখো, উনি রীতিমতো হতভম্ব, উনি কে, তার হতভম্ব হওয়ার কারণ আলোচনা করো। আরও একরকমভাবে ঘুরিয়ে দিতে পারে, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, গল্পটির বর্ণনা করো। প্রশ্নটাকে আরও একরকমভাবে ঘুরিয়ে দিতে পারে, গল্পটা মনে পড়লেই হাসি পেত, বক্তাকে গল্পটি কি, হাসি পাওয়ার কারণ কি। অর্থাৎ দেখো একই প্রশ্ন এত রকমভাবে ঘুরিয়ে দিতে পারে। এই অলৌকিক গল্পে 2টো গল্প আছে। একটা গুরু নানকের কীর্তিমূলক গল্প আর একটা ট্রেন থামানোর গল্প। এই 2টো গল্প থেকে কিন্তু 2টো প্রশ্ন হয় গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে প্রথম যে গল্প, গুরু নানকের অলৌকিক কীর্তির গল্প। সেই গল্পের এত রকমভাবে অল্টারনেট দিয়ে প্রশ্নটা কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারে। চলে আসছি পরের 2 নম্বর প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য, কে চোখের জল উৎসর্গ করেছিলেন, যে ঘটনায় বক্তার চোখে জল এসেছিল সেই ঘটনাটি লেখো। এই প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, ঘটনাটি নিজের ভাষায় লেখো। প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে বা লাইনটা চেঞ্জ করে দিতে পারে দেখো, আমার চোখে জল, বক্তাকে কোন ঘটনায় কথা শুনে কেন বক্তার চোখে জল এসেছিল আলোচনা করো। ঘুরিয়ে দিতে পারে, অবাক বিহবল বসে আছি, মুখে কথা নেই, বক্তাকে
কেন তার মুখে কথা আসেনি এরকম আলোচনা করো, বা কোন ঘটনার প্রেক্ষিতে তার মুখে কথা আসেনি। এই প্রশ্নটাকে আরও একরকমভাবে ঘুরিয়ে দিতে পারে, ঠিক হলো ট্রেন থামানো হবে, কিভাবে ট্রেন থামানো হয়েছিল আলোচনা করো। প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, ঘটনাটি নিজের ভাষায় লেখো। প্রশ্নটাকে আরও একরকমভাবে ঘোরাতে পারে, পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে উত্তেজিত, কোন খবরের কথা বলা হয়েছে, উত্তেজিত হয়ে পাঞ্জা সাহেবের লোকজন কি করেছিল নিজের ভাষায় লেখো। প্রশ্নটাকে আরও একরকমভাবে অল্টারনেট করে ঘুরিয়ে দিতে পারে, দেখো ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাঁই থামানো যাবে না কেন, কিভাবে ট্রেন থামানো হয়েছিল তা নিজের ভাষায় লেখো। এত রকমভাবে ঘুরিয়ে প্রশ্নটা দিতে পারে। 2 নম্বর প্রশ্ন, যেটা ট্রেন থামানোর গল্প, বারবার বলছি এখান থেকে দুটো মূল গল্প আছে, একটা নানকের কীর্তিমূলক, একটা ট্রেন থামানোর। এই দুটো প্রসঙ্গ থেকেই কিন্তু এত রকমভাবে প্রশ্ন অল্টারনেট করে আসতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় প্রসঙ্গ। 2-এর প্রশ্নটা যেটা এত রকমভাবে আসতে পারে, ট্রেন থামানোর ব্যাপারটা তোমাকে জিজ্ঞাসা করতে পারে এত রকম লাইন তুলে। আর এটা হচ্ছে গুরু নানকের কীর্তিমূলক, যেটা প্রথমটা, এত রকম লাইন তুলে তোমাকে জিজ্ঞাসা করতে পারে। চলে আসি 3 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে এই গল্প থেকে, অলৌকিক গল্প থেকে দেখবে সারাটা পথ ধরে মা কেঁদেছিল। কার মা? কেন তিনি সারাটা পথ ধরে কেঁদেছিলেন তা সংক্ষেপে লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি পরের, অলৌকিক গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। একটু দেখে রাখবে, সাধারণত ওই দুটো প্রশ্নকে, অল্টারনেটগুলোকে ধরে ভালো করে দেখে রাখলে আর কিছুই তোমাকে করতে হবে না। চলে আসছি এরপর 5 নম্বর প্রশ্ন, যেটা দেখে রাখবে একটু, চোখের জলটা তাদের জন্য বক্তাকে, সে কেন তার চোখের জল উৎসর্গ করেছেন, এবং সেই চোখের জল উৎসর্গ কেন সেই চোখের জল উৎসর্গ করেছেন, অর্থাৎ সেই চোখের জল উৎসর্গ করার তাৎপর্যটা, এটা একটু তোমাদের কাছে জানতে পারে। এই প্রশ্নটাকে এইভাবে দিতে পারে। এই প্রশ্নগুলো দেখবে অলৌকিক গল্প থেকে। চলে আসছি পরের, তোমাদের যে সহায়ক গ্রন্থ রয়েছে আমার বাংলা, এখান থেকে 5 নম্বরে একটি প্রশ্ন আসে। আমার বাংলা সহায়ক গ্রন্থে কিন্তু তোমাদের অনেক কটা গল্প রয়েছে, তার মধ্যে থেকে কলের কলকাতা এই গল্পটা কিন্তু তোমাদের পড়তে হবে না, এখান থেকে কোনো প্রকার কোনো প্রশ্ন আসবে না। পড়ে রইল ছাতির বদলে হাতি। দেখো এই গল্পটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। এখান থেকে কোন কোন প্রশ্ন তোমরা দেখবে ছাতির বদলে হাতি গল্পটা থেকে? এই আমার বাংলা গ্রন্থে তোমরা এই ছাতির বদলে হাতি গল্পটা পাবে। দেখো প্রথম যেটা দেখবে, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংমান কে? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, তাতে চেংমানের চোখ কপালে উঠল। চেংমানকে তার চোখ কপালে উঠেছিল কেন আলোচনা করো। প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, চেংমান বুঝতে পারে এবার সে ইঁদুর কলে পড়েছে। চেংমানকে কোন ঘটনায় তার এমন ধারণা হয়েছিল আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, নতুন ছাতি মাথায় দিয়ে মহাফূর্তিতে বাড়ির দিকে চলল। কার কথা বলা হয়েছে? সে নতুন ছাতি কিভাবে পেয়েছিল, সেই ছাতি পাওয়ার পরিণাম কি ঘটেছিল আলোচনা করো। একই প্রশ্ন এত রকমভাবে লাইন চেঞ্জ করে দিতে পারে। চলে আসছি 2 নম্বর প্রশ্ন, এই ছাতির বদলে হাতি এই গল্প থেকে, গল্প ঠিক নয় গদ্য বলতে হবে, এই গদ্য থেকে। দেখো কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে। মহাজনের পন্থা বলতে লেখক কি বুঝিয়েছেন আলোচনা করো। প্রশ্নকে ঘুরিয়ে দিতে পারে, কিন্তু সেই মহাজনের পন্থা আজও টিকে আছে। মহাজনের পন্থাটি কি? লেখক টিকে থাকার যে দৃষ্টান্ত তুলে ধরেছেন আলোচনা করো। এরপর দেখো এখানে কিন্তু মজার বিষয়, লাইনটা তুলে প্রশ্নগুলো কিন্তু, এই প্রশ্নটা কিন্তু ভিন্ন প্রসঙ্গ জিজ্ঞাসা করছে। চলে আসছে এরপর 3 নম্বর প্রশ্ন, ছাতির বদলে হাতি গল্প থেকে। সেই দিন থেকে তাদের চোখ ফুটেছে। কোন দিনের কথা বলা হয়েছে? চোখ ফোটা বলতে কি বোঝানো হয়েছে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, এই গল্প থেকে ছাতির বদলে হাতি, সে একদিন ছিল বটে। কোন দিনের কথা বলা হয়েছে? সেই দিনে কি কি ঘটতো আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি 5 নম্বর প্রশ্ন, এদিকে আরেক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রথা কি? নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল আলোচনা করো, এবং এই প্রথা উঠে যাওয়ার পরে তাদের অবস্থা কি পরিবর্তন হয়েছিল আলোচনা করো। প্রশ্নটাকে চেঞ্জ করে দিতে পারে, ঘুরিয়ে দিতে পারে। এদিকে আরেক রকমের প্রথা আছে, প্রথাটি কি? এই প্রথার জমিদার কিভাবে হার মেনেছিল সেটা আলোচনা করো। চলে আসি 6 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন এই ছাতির বদলে হাতি গল্প থেকে। বিশ্বাস করো বানানো গল্প নয়, গল্পটির পরিচয় দাও। ছাতির বদলে হাতি খুব গুরুত্বপূর্ণ। এরপর চলে আসি হাত বাড়াও, গল্পটি খুব গুরুত্বপূর্ণ। হাত বাড়াও গল্প থেকে প্রথম প্রশ্ন, সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। বক্তা স্তম্ভিত হওয়ার কারণ আলোচনা করো। প্রশ্নটাকে চেঞ্জ করে দিতে পারে, লাইনটা ঘুরিয়ে দিতে পারে। আজও সেই জ্বলন্ত চোখ, দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। কার জ্বলন্ত চোখের কথা বলা হয়েছে? কিভাবে তা বক্তাকে পাগল করে আলোচনা করো। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাত বাড়াও গল্প থেকে দ্বিতীয় প্রশ্ন, পর্বত যার প্রহরী, সমুদ্র যার পরীক্ষা। কোন স্থানের কথা বলা হয়েছে? সেই স্থানের ভৌগোলিক অবস্থানের বর্ণনা দাও।
চলে আসছি 3 নম্বর প্রশ্ন। এই হাত বাড়াও গল্প থেকে সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে। কে শনাক্ত করছে, কাদের শনাক্ত করছে এবং কেন তাদের খুনি বলা হচ্ছে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হাত বাড়াও গল্প থেকে। এরপর চলে আসছি গারো পাহাড়ের নিচে তোমাদের যে গল্প রয়েছে বা গদ্য রয়েছে, সেই গদ্য থেকে কি কি প্রশ্ন তোমরা দেখবে। দেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখবে। প্রথম, গারো পাহাড়ের নিচে এই গদ্য থেকে, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল। প্রজারা বিদ্রোহী হয়েছিল কেন, কিভাবে প্রজারা বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিল আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এই গারো পাহাড়ের নিচে গল্প থেকে হাতি বেগার আর চললো না। হাতি বেগার আইন কি, তা চললো না কেন? প্রশ্নটাকে চেঞ্জ করে দিতে পারে। মানুষ কতদিন এসব সহ্য করতে পারে? কি সহ্য করার কথা বলা হয়েছে, তা অসহ্য হয়ে উঠলে মানুষ কি করেছিল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, এই গদ্য থেকে জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়। টঙ্ক কি, চাষিরা কিভাবে ফকির হয়েছিল আলোচনা করো। চলে আসি 4 নম্বর প্রশ্ন, একটা দুষ্ট শনি কোথাও কোনো আনাচে কানাচে যেন লুকিয়ে আছে, উক্তিটির তাৎপর্য আলোচনা করো। চলে আসি 5 নম্বর প্রশ্ন, এই গারো পাহাড়ের নিচে গদ্য থেকে যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছি। রাবণের চিতা বলতে কি বোঝানো হয়েছে, এতে কাদের কি উপকার হয় আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই হয়ে গেল আমার বাংলা থেকে তোমাদের 3টি মোস্ট গুরুত্বপূর্ণ গল্প। ছাতির বদলে হাতি, হাত বাড়াও এবং গারো পাহাড়ের নিচে, এই 3টি মোস্ট গুরুত্বপূর্ণ গল্প থেকে প্রশ্ন। এরপর আমরা চলে আসবো তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস রয়েছে, এখান থেকে তোমাদের 2টি 5 নম্বরের প্রশ্ন করতে হয়। এই বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস, সেখান থেকে বাংলা গানের ধারা, এই অংশটা বাদ গেছে। এই গানের ধারা থেকে কোনো প্রশ্ন তোমাদের আসবে না। বাকি পড়ে রয়েছে যেগুলো, সেখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। প্রথমে বাংলা চলচ্চিত্রের ধারা, এখান থেকে কোনগুলো তোমরা দেখবে দেখো। ঋত্বিক ঘটকের অবদান দেখবে, খুব গুরুত্বপূর্ণ। মৃণাল সেনের অবদান দেখবে। 3 নম্বর দেখবে বাংলা চলচ্চিত্র ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান দেখবে। 4 নম্বর বাংলা চলচ্চিত্রের উদ্ভব ক্রমবিকাশের ইতিহাসে মডার্ন থিয়েটার বা নিউ থিয়েটারের ভূমিকা, এটা দেখবে। এই 4টে প্রশ্ন তোমরা চলচ্চিত্রের ধারা থেকে দেখবে। তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস একটা পৃথক বই দেওয়া হয়, সেখানে চলচ্চিত্রের ধারা পাবে, সেখান থেকে এই প্রসঙ্গগুলো তোমরা রেডি করবে। বলে রাখি, এই নোটসগুলো কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। ঋত্বিক ঘটকের অবদান, মৃণাল সেনের অবদান, সত্যজিৎ রায়ের অবদান দিয়ে দেওয়া হয়েছে। যারা এই নোটসগুলি লিখে নিতে চাও তারা ক্লাস 12-এর প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নাও। চলে আসি বাংলা চিত্রকলা। এই বাংলা চিত্রকলা অংশ থেকে তোমরা দেখবে প্রথম অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান, খুব গুরুত্বপূর্ণ। বাংলা চিত্রকলার ধারায় নন্দলাল বসুর অবদান, গুরুত্বপূর্ণ। বাঙালি চিত্রকলার ধারায় যামিনী রায়ের অবদান, খুব গুরুত্বপূর্ণ। বাঙালি চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান এবং বাঙালি চিত্রকলার চর্চায় গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান। এই 5টা দেখবে চিত্রকলার ইতিহাস এখান থেকে। এরপর চলে আসি বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এখান থেকে দেখবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় পুরাণ অর্থাৎ রামায়ণ মতে দাবা খেলার স্রষ্টাকে, সেই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে তোমরা দ্বিতীয় যে প্রশ্নটা দেখবে, বাঙালি ক্রীড়া সাহিত্যে ফুটবলের সূত্রপাত কিভাবে হয়েছিল আলোচনা করো। আর তোমাদের রয়েছে বাংলার বা বাঙালির বিজ্ঞান চর্চা, এইটা এখান থেকে দেখবে বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের অবদান। 2 নম্বর দেখবে বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান। 3 নম্বর দেখবে বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রশান্তচন্দ্র মহালবিশ তাঁর অবদান। 4 নম্বর দেখবে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে প্রফুল্লচন্দ্র রায়ের অবদান। 5 নম্বর দেখবে বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকোর যে ঠাকুরবাড়ি তার অবদান। এই হয়ে গেল তোমাদের বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই অংশ থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমরা দেখবে। এরপর তোমাদের ভাষা অংশ যেটা রয়েছে ভাষা বিজ্ঞান, এই ভাষা অংশ বা ভাষা বিজ্ঞান অংশ থেকে তোমাদের একটি প্রশ্ন 5 নম্বরের করতে হয়। চলে আসি তোমাদের কিন্তু এবছরের জন্য শব্দার্থ তত্ত্ব এখানটা বাদ, এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, বাকিগুলো কিন্তু প্রশ্ন আসবে। প্রথম যেটা বাক্যতত্ত্ব, খুব গুরুত্বপূর্ণ। এই বাক্যতত্ত্ব কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখে রাখবে, বাক্য কাকে বলে, বাক্য গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, প্রত্যেক প্রকারের সংক্ষিপ্ত বিবরণ দাও। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাক্যতত্ত্ব থেকে এই প্রশ্নটা রেডি করবে। বলা বাহুল্য কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি। ক্লাস 12-এর প্লেলিস্ট থেকে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমরা একটু তৈরি করে নিতে পারো। 2 নম্বর বাক্যের অব্যবহিত উপাদান বলতে কি বোঝো। বাক্যের অব্যবহিত উপাদান বিভাজনের নীতিগুলি উদাহরণসহ লেখো। এই প্রশ্নটাকে চেঞ্জ করতে পারে, বাক্যের অব্যবহিত উপাদান হিসাবে বিশেষ্য জোট, অনুসর্গ জোট এবং ক্রিয়া জোট বিশ্লেষণ করো।
এই দুটো প্রশ্ন তোমরা বাক্যতত্ত্ব থেকে দেখে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর চলে আসি ভাষাবিজ্ঞানের শাখা প্রশাখা, অর্থাৎ ভাষাবিজ্ঞানের শাখা প্রশাখা এই অংশ থেকে তোমরা যেগুলো দেখবে। প্রথম প্রশ্ন দেখে রাখবে শৈলী বিজ্ঞান কি, শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাকে চেঞ্জ করে দিতে পারে, ফলিত ভাষা বিজ্ঞান কাকে বলে, ফলিত ভাষা বিজ্ঞানের যে কোনো একটি শাখা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই ফলিত ভাষা বিজ্ঞানের যে কোনো একটা শাখা প্রসঙ্গে কিন্তু তোমরা শৈলী বিজ্ঞান নিয়ে আলোচনা করতে পারো, অর্থাৎ উত্তরটা একই হবে। এই প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি। এই ভাষাবিজ্ঞান অংশ থেকে মোস্ট অফ প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে দেওয়া হয়েছে, তোমরা ক্লাস 12-এর প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। ভাষাবিজ্ঞানের শাখা থেকে দ্বিতীয় প্রশ্ন দেখবে, ভাষাবিজ্ঞানের আলোচনায় বহুল প্রচলিত শাখা তিনটি কী কী, এগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। প্রশ্নটা চেঞ্জ করতে পারে, ভাষাবিজ্ঞানের প্রধান কয়টি শাখা, যে কোনো একটি শাখা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা ভাষাবিজ্ঞানের শাখা অংশ থেকে দেখে রাখবে। চলে আসছি পরে রূপতত্ত্ব। দেখো, রূপতত্ত্ব থেকে দেখে রাখবে প্রত্যয় কাকে বলে, উদাহরণসহ প্রত্যয়ের শ্রেণী বিভাগ করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় দেখে রাখবে সমাস কি, সমাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। তৃতীয় দেখে রাখবে রূপমূল এবং রূপিম কি, রূপমূল হওয়ার প্রধান শর্তগুলো আলোচনা করো। এই হয়ে গেল তোমাদের 2022 তোমরা যারা পরীক্ষার্থী রয়েছ তাদের জন্য উচ্চ মাধ্যমিকের বাংলার সম্পূর্ণ সাজেশন ভিডিও। যাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবে ভিডিওটি, এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।